হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর তৃতীয় লেকচার আমরা শুরু করব। তাহলে আমরা প্রথম দুটো লেকচার আমরা দেখেছি। ফার্স্ট লেকচারে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম পদার্থ নিয়ে, পদার্থের যে জেনারেল ক্লাসিফিকেশন। দ্বিতীয় লেকচার আমরা কি দেখেছি? লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। দ্যাট মিনস বিভিন্ন যে মৌল তারা কি ভরের অনুপাতে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে আমরা তার সম্পর্কে জেনেছি। আজ আমরা ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে জানবো। ডাল্টনের পরমাণুবাদের কি সীমাবদ্ধতা রয়েছে, সেখান দিয়ে কী কী কোশ্চেন আসে এবং তার উদাহরণ। ওকে, 1808 খ্রিস্টাব্দে এ নিউ সিস্টেম অফ কেমিক্যাল ফিলোসফি নামে একটি জার্নাল পাবলিকেশন আসে। সেই পাবলিকেশনে ডাল্টন কি বলেন? ডাল্টন বলেন যে পদার্থের যে মৌলের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। ওকে, স্টার্ট 2 নাম্বার। এটা মৌলের বা যৌগের ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু। মৌলিক পদার্থের ক্ষেত্রে এই ক্ষুদ্রতম কণার নাম সরল পরমাণু এবং যৌগিক পদার্থের ক্ষেত্রে এই ক্ষুদ্রতম যৌগিক পরমাণু। এটা কি ছিল? এটা ছিল ডাল্টনের যে ডাল্টনের পরমাণুবাদের প্রথম স্বীকার্য। ওকে, দ্বিতীয় স্বীকার্য হচ্ছে পরমাণু অবিভাজ্য। দ্যাট মিনস পরমাণুকে ভাঙা যায় না। ওকে, পরমাণু অবিভাজ্য। পরমাণুকে সে সরল পরমাণু হোক বা যৌগিক পরমাণু হোক, পরমাণু কি হয় না? ভাঙা যায় না। তৃতীয় যে স্বীকার্য ছিল একই মৌলের পরমাণুগুলির ভর ও ধর্ম একই হয়। তাহলে প্রথম আমরা স্টেটমেন্ট দেখলাম, দ্বিতীয় স্টেটমেন্ট দেখলাম, তৃতীয় স্টেটমেন্টে কি বলছে? একই মৌলের পরমাণুগুলির ভর ও ধর্ম একই হয়। তাহলে ধরা যাক যদি এটা সোডিয়ামের একটা মৌল হয়, এই সোডিয়াম মৌলে যদি আমরা 10টা সোডিয়াম পরমাণুকে নিই, এটা একটা সোডিয়াম পরমাণু, এটা একটা সোডিয়াম পরমাণু, এরকম করে যদি আমরা 10টা সোডিয়াম পরমাণুকে নিই, তাহলে প্রতিটা সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে কি হবে না? এর যে ভর হবে আমরা ধরলাম, এটা একটা ধরলাম, এটা একটা ধরলাম, এর যা ভর হবে এক হবে, এবং এর যা ধর্ম হবে এক হবে। দ্যাট মিনস একই মৌলের পর, এটা একটা মৌল, এই মৌলটা পরমাণুগুলির সমস্ত পরমাণুর ভর ধর্ম কি হবে না? এক হবে। ওকে, এটা বোঝা গেল। সেম বিভিন্ন মৌলের পরমাণুগুলির ভর ও ধর্ম বিভিন্ন হবে। একই ব্যাপার। যদি আমরা একটা সোডিয়াম মৌল নিই আর একটা কিনি পটাশিয়াম মৌল, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম। এখান থেকে যদি আমরা একটা পরমাণুকে দেখি, তাহলে কি দেখবো? এর যে ভর ও ধর্ম যা হবে, এর ভর ও ধর্ম কি হবে? সম্পূর্ণ আলাদা হবে। আমরা এটা জানি। চতুর্থ যে স্টেটমেন্ট না, রাসায়নিক বিক্রিয়ার সময় মৌলগুলি সর্বদা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অংশগ্রহণ করে।
এটা কি বুঝতে পারলাম না, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারো। ধরলাম কার্বন, তাহলে রাসায়নিক বিক্রিয়ার সময় মৌলগুলি সর্বদা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে বিক্রিয়া অংশগ্রহণ করে। যেমন যদি আমরা দেখি যে কার্বন ডাইঅক্সাইড যে যৌগ উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেনের সংখ্যার যে অনুপাত সেটা কি 1:2, যেটা কি একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। যদি আমরা ওয়াটার দেখি, ওয়াটারে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কি 2:1, তাহলে এগুলো কি পূর্ণ সংখ্যার সরল অনুপাত। তাহলে আমাদের 4 নম্বর স্টেটমেন্ট গেল। 5 নম্বর যেটা বলছে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য, যে পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ওকে, তাহলে আমরা কি দেখলাম, ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যের প্রথম স্বীকার্য হচ্ছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে কণা তাকে আমরা বলছি মৌলিক পরমাণু, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলছি যৌগিক পরমাণু। 2 নম্বর স্টেটমেন্ট বলছে পরমাণু অবিভাজ্য, দ্যাট মিনস পরমাণুকে আর ভাঙা যায় না। 3 নম্বর স্টেটমেন্ট বলছে একই মৌলে পরমাণুগুলির ভর ও ধর্ম একই হবে, বিভিন্ন মৌলে পরমাণুগুলির ভর ও ধর্ম বিভিন্ন হবে। 4 নম্বর স্টেটমেন্ট কি বলছে, যদি রাসায়নিক বিক্রিয়ায়, এটা 5 নম্বর স্টেটমেন্ট, যদি রাসায়নিক বিক্রিয়ায় যে যদি দুটি যৌগের মধ্যে, যদি দুটি মৌলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়ায় মৌলগুলো কি অনুপাতে পরস্পরের সাথে যুক্ত হবে, একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। যেমন কি আমরা কি দেখলাম, কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেনের যে যুক্ত হওয়ার যে অনুপাত সেটা কি 1:2। ওকে, এবারে কি আসছে না ডাল্টনের পরমাণুবাদের গুরুত্ব। ডাল্টনের পরমাণুবাদের গুরুত্ব, না ডাল্টনের পরমাণুবাদ থেকে কি জানা যায় না, প্রথম পরমাণু সম্পর্কে আমরা একটা বেসিক কনসেপশন পাই বা প্রাথমিক ধারণা পাই। তার জন্য আমরা কিনা ডাল্টন প্রথমেই পরমাণুবাদের এই স্টেটমেন্টগুলো দেওয়ার জন্য ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়। এবং রাসায়নিক বিক্রিয়ায় যে পরমাণু অংশগ্রহণ করে তারা যেটা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে, এসব অনেক তথ্য আমরা ডাল্টনের পরমাণুবাদ থেকে জানতে পারি। কিন্তু ডাল্টনের পরমাণুবাদের যে স্বীকার্যগুলি ছিল তার অধিকাংশই কী ছিল, ত্রুটিপূর্ণ ছিল। তার জন্য আমরা একটা যে স্টেটমেন্ট আমরা পাই যে ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা বা ত্রুটি, ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা। ওকে, আমরা দেখি ডাল্টন কি বলেছিলেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম মৌলিক অণু, ইটস ওকে। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি বলেছিলেন, যৌগিক পরমাণু। যৌগিক পদার্থের স্টেটমেন্ট 1-এ কি বলেছিলেন, যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম যৌগিক পরমাণু। যৌগিক পরমাণু, কিন্তু এই যৌগিক পরমাণু যে স্টেটমেন্ট এটা সম্পূর্ণ ভুল। এটা অ্যাকচুয়ালি কি, পরবর্তীকালে অ্যাভোগাড্রো এর নাম দেন অণু, এটা পরমাণু নয়। এটা কি তাহলে, এটা অ্যাকচুয়ালি অণু। তাহলে প্রথম যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেটা কি, যৌগিক পরমাণু, এটা অণু। তাহলে প্রথম স্টেটমেন্ট তাহলে ভুল বলে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় যে স্টেটমেন্ট দিয়েছিলেন যে পরমাণু অবিভাজ্য, পরমাণু কি অবিভাজ্য, কিন্তু পরবর্তীকালে দেখা যায় পরমাণুর মধ্যে আরো সাব অ্যাটমিক পার্টিকেল, ওকে, আরো যে উপাদান কণিকাগুলো রয়েছে সেগুলো কি, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, ওকে, পজিট্রন, অ্যান্টিনিউট্রনও, অনেক কিছু রয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুর মধ্যে আরো অনেক সাব অ্যাটমিক পার্টিকেল রয়েছে। তাহলে সেগুলো কি কি, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পজিট্রন, অ্যান্টিনিউট্রন, এদের মধ্যে আবার স্থায়ী রয়েছে, অস্থায়ী রয়েছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে পড়বো। তাহলে আমরা যে দ্বিতীয় যে স্টেটমেন্ট দিয়েছিলেন ডাল্টন যে পরমাণু অবিভাজ্য, সেটাও কিনা ভুল বলে প্রমাণিত। তাহলে কি পরমাণুকে বিভাজ্য করা যায়। 3 নম্বর স্টেটমেন্ট কি দিয়েছিলেন, 3 নম্বর স্টেটমেন্ট দিয়েছিলেন যে একই মৌলে পরমাণুগুলির ভর ও ধর্ম একই, কিন্তু দেখা গেছে যে একই মৌলের পরমাণুগুলির ভর কি হতে পারে, বিভিন্ন হতে পারে। যেমন কি আইসোটোপ আবিষ্কার ফলে দেখা গেছে, আইসোটোপ আবিষ্কারের পর কি দেখা গেছে, আইসোটোপ আবিষ্কারের পর দেখা গেছে, আবিষ্কার হওয়ার পর আমরা কি দেখতে পাই যে হাইড্রোজেনের 3টা আইসোটোপ দেখতে পাই, হাইড্রোজেন 1,1,
হাইড্রোজেন 1 2 ডয়টোরিয়াম, হাইড্রোজেন 1 3 প্রোটিয়াম। এখানে দেখা যাচ্ছে একটাই মৌল, কিন্তু একটা মৌলে পরমাণুগুলির ভর কি বিভিন্ন। তাহলে ডাল্টন যেটা বলেছিলেন স্টেটমেন্ট নাম্বার 3-তে যে একই মৌলে পরমাণুগুলোর ভর কি হবে, একই হবে। আমরা কি দেখছি, একটাই মৌল হাইড্রোজেন, হাইড্রোজেনের এই যে পরমাণুগুলোর ভর কি, একটাতে 1, একটাতে 2, একটাতে 3, তাহলে কি বিভিন্ন। তাহলে 3 নম্বর যে স্টেটমেন্ট সেটাও কি ভুল। চতুর্থ যে স্টেটমেন্ট যে বিভিন্ন মৌলে পরমাণুগুলির ভর কি হবে না, বিভিন্ন হবে। বিভিন্ন মৌলে পরমাণুগুলোর ভর বিভিন্ন হবে। তাহলে দেখি আমরা দুটো ভিন্ন ভিন্ন মৌল দেখা যায়, যেমন কি ক্যালসিয়াম 2040 অ্যাটমিক নাম্বার ইজ দ্য মাস নাম্বার, আর কি আর্গন 40, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার আর্গনের, এটা কি মাস নাম্বার। তাহলে এটা নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা আলাদা মৌল, এটা একটা আলাদা মৌল, কিন্তু এদের কি ভর কি একই। তাহলে ডাল্টনের 4 নম্বর যে স্টেটমেন্ট ছিল যে বিভিন্ন মৌলের পরমাণুগুলির ভর ও ধর্ম বিভিন্ন হবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে বিভিন্ন মৌলের পরমাণুগুলোর ভরও কি হতে পারে, এক হতে পারে। এখানে দেখছি 40, এটা একটা আলাদা, এটা একটা আলাদা মৌল, এটা একটা আলাদা মৌল, কিন্তু দুজনের ভর কি 40। তাহলে 4 নম্বর যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেটাও কি ত্রুটিপূর্ণ ছিল। 5 নম্বর স্টেটমেন্ট কি না, রাসায়নিক বিক্রিয়ায় যে মৌলগুলো অংশগ্রহণ করে তারা কি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এমন দেখা গেছে যে অনেক যৌগ, যেমন হচ্ছে টাইটানিয়াম অক্সাইড, এরা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে অংশগ্রহণ করেন, এর ফ্র্যাকশন 0.75। ওকে, এরা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তার মানে কি এদের রাসায়নিক বিক্রিয়া অনুপাত কত, 0.75:1। এটা কি পূর্ণ সংখ্যার সরল অনুপাত? নিশ্চয়ই নয়। আবার রয়েছে যেমন হচ্ছে কিউপ্রিক সালফাইড, এটা কি 1.7। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কপার আর সালফাইডের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার অনুপাত কি 1:7:1। তাহলে এটা কি পূর্ণ সংখ্যার সরল অনুপাত নয়। তাহলে 5 নম্বর যে স্টেটমেন্ট দিয়েছিলেন যে তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, সেটাও কি ভুল বলে প্রমাণিত হয়েছে। ওকে, আচ্ছা এখানে একটা কোশ্চেন বলে দিই, এখানে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, এই যে কিউপ্রিক সালফাইড 1.7S, টাইটানিয়াম অক্সাইড 0.75S, এই যে যারা পূর্ণ সংখ্যার অনুপাতে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, এটা কি ভগ্নাংশ থাকে। ওকে, এই ধরনের যৌগগুলোকে কি বলা হয়, বার্থোলোডীয় যৌগ বলা হয়, বার্থোলোডীয় যৌগ বলা হয়। এটা কোশ্চেন দেয়, যৌগ বলা হয়। আর কি না, ডাল্টনীয় যৌগ কাদেরকে বলা হয়, ডাল্টনীয় যৌগ হচ্ছে টনীয় যৌগ, তাদেরকে বলা হবে যারা কিনা রাসায়নিক বিক্রিয়ায় পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত, যেমন কি কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এদের অনুপাত কি থেকে পূর্ণ সংখ্যা সরল অনুপাত। তাহলে যারা ভগ্নাংশ ওয়াইজ যারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে কি বলা হয়, বার্থোলোডীয় যৌগ, যেমন হচ্ছে কিউপ্রিক সালফাইড, টাইটানিয়াম অক্সাইড। আর যারা ডাল্টনীয় যৌগ করে, যারা পূর্ণ সংখ্যা সরল অনুপাতে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তাদেরকে কি বলা হয়, ডাল্টনীয় যৌগ বলা হয়। ওকে, লাস্ট স্টেটমেন্ট দিয়েছিলেন 6 নম্বর স্টেটমেন্ট। 6 নম্বর স্টেটমেন্ট কি ছিল, যে পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু তেজস্ক্রিয় বিক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে পরমাণুকে কৃত্রিম তেজস্ক্রিয় প্রক্রিয়ায় কি সৃষ্টি বা ধ্বংস করা যায়। যেমন যদি নাইট্রোজেনের একটা এলিমেন্টের উপর যদি আমরা আলফা পার্টিকেল, হিলিয়াম যদি চালনা করি, তাহলে কি উৎপন্ন হয়, নাইট্রোজেনের যে নিউক্লিয়াস সেটা কিনা কিসে চেঞ্জ হয়, অক্সিজেনের নিউক্লিয়াসে চেঞ্জ হয়, এবং 16 এবং কি উৎপন্ন হয়, ডয়টেরিয়াম উৎপন্ন হয়। তাহলে আমরা কি দেখছি যে এই যে পরমাণু, এটাকে আমরা কি করছি, এখান থেকে কনফারেন্স ট্রান্সফার হচ্ছে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কৃত্রিম তেজস্ক্রিয় প্রক্রিয়ায় পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায়। তাহলে তাহলে আমরা কি শিখলাম, ডাল্টনের যে স্টেটমেন্ট কী ছিল, ডাল্টনের পরমাণু যে স্বীকার্য কী ছিল, তার গুরুত্ব কী এবং তার সীমাবদ্ধতা কী, এবং আরটা কী ছিলাম যে ডাল্টনীয় যৌগ কাকে বলা হয় আর বার্থোলোডীয় যৌগ কাকে বলা হয়। এখান থেকে কোশ্চেন দেয়, তোমাদের ক্লাস 11-এর যে অ্যানুয়াল বোর্ড এক্সাম আসে সেখানে তোমাদের এখান থেকে কোশ্চেন দেয়। নেক্সট আসছে গেলুসাকের যে গ্যাস আয়তন সূত্র আমরা পড়েছি, গেলুসাকের যে গ্যাস আয়তন সূত্র, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আমরা জানি যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় বিক্রিয়ক গ্যাসগুলির যে আয়তনের অনুপাত, যদি বিক্রিয়ত পদার্থ যদি গ্যাসই হয়, তাহলে বিক্রিয়ত পদার্থের যে গ্যাস যেটা উৎপন্ন হয় তার অনুপাতটা কী হবে, বিক্রিয়ক গ্যাসগুলির সাথে পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকবে। ওকে, এটা হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আর কি, এবং ডাল্টনের সূত্রের মধ্যে সংযোগ স্থাপন, ওকে, তাহলে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র এবং ডাল্টনের সূত্রের মধ্যে সংযোগ স্থাপন
করতে গিয়ে এটা কি এই দুটো সূত্রের মধ্যে কীভাবে সংযোগ স্থাপন করা যায়, এই প্রচেষ্টাকে নিয়ে সায়েন্টিস্ট বার্জেলিয়াস কি করেছিলেন? সায়েন্টিস্ট বার্জেলিয়াস একটা মতবাদ দিয়েছিলেন। মতবাদটা কি? মতবাদ দিয়েছিলেন সেই মতবাদটা কি? সে মতবাদটা ছিল যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সমস্ত গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে, তাহলে এখানে কোশ্চেন দেয় যে বার্জেলিয়াসের প্রকল্প কি ছিল? বার্জেলিয়াস প্রকল্প ছিল যে বার্জেলিয়াসের এই প্রকল্প আসে কেন না, বার্জেলিয়াস ফার্স্ট কিনা গেলুসকের গ্যাস আয়তন সূত্র এবং ডাল্টনের যে ডাল্টনের পরমাণুবাদের মধ্যে সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন এবং সেখান থেকে কিনাটা প্রকল্প বা মতবাদ দিয়েছেন যেটা কি একই চাপ উষ্ণতায় সম আয়তন সমস্ত গ্যাসে সমান সংখ্যক পরমাণু বর্তমান বা থাকে। ওকে, কিন্তু এই স্টেটমেন্টটা তিনি দিতে গিয়ে এখান থেকে যেটা দেখা যায় যে পরমাণু অবিভাজ্য, এটা তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন। এখানে কি পরমাণুকে বিভাজ্য হিসেবে তাকে প্রুভ করতে হচ্ছে, এই জন্য এই প্রকল্পটি কী হয় না, ব্যর্থ হয়। এবং ঠিক ডাল্টনের পরমাণু শিকার যে ঠিক 3 বছর পর 1811 খ্রিস্টাব্দে অ্যামেদিও অ্যাভোগাড্রো তার বিখ্যাত প্রকল্প দেন এবং সেখান থেকে আমরা কার ধারণা পাই? অণুর ধারণা পাই। অ্যাভোগাড্রো প্রকল্প থেকে কি বলে না, বার্জেলিয়াস প্রকল্পতে আমরা কি দেখেছি না, একই চাপ উষ্ণতায় সম আয়তন সমান গ্যাসে সমান সংখ্যক কি থাকে? পরমাণু থাকে। এটা কে বলেছিলেন? বার্জেলিয়াস। অ্যামেদিও অ্যাভোগাড্রো কি বললেন? সেম স্টেটমেন্ট, শুধু বললেন যে সমান সংখ্যক পরমাণু না, সমান সংখ্যক অণু থাকে। কি বলছেন অ্যাভোগাড্রো প্রকল্প? যে সমায়তন অবশ্যই মেনশন করতে হবে একই চাপ ও উষ্ণতায়, কারণ গ্যাস রিলেটেড স্টেটমেন্ট। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান, এটা কি নামে পরিচিত? অ্যাভোগাড্রো প্রকল্প নামে পরিচিত। আমরা এটা ব্যাখ্যা করলে বুঝতে পারবো কি বলতে চাইছে না, যদি ধরা হয় যদি প্রেসার পি এবং টেম্পারেচার টি, এই পি এবং টি প্রেসারে যদি ভি আয়তন হাইড্রোজেন গ্যাসে n সংখ্যক অণু থাকে, তবে ভি আয়তন অক্সিজেন গ্যাসও কি থাকবে না, n সংখ্যক অণু থাকবে। ভি আয়তন কার্বন ডাইঅক্সাইড গ্যাসও কি থাকবে না, n সংখ্যক অণু থাকবে। আবার ভি আয়তন অ্যামোনিয়া গ্যাসও কি না, n সংখ্যক অণু থাকবে। তার মানে কি না, সম আয়তন যে কোনো গ্যাসে নির্দিষ্ট চাপ উষ্ণতায়, স্টেটমেন্টটা কি, নির্দিষ্ট চাপ উষ্ণতায় সম আয়তন, কি আয়তন? ভি আয়তন। যে কোনো গ্যাসে হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, অ্যামোনিয়া হতে পারে কিনা, সমান সংখ্যক অণু বর্তমান। আশা করি বুঝতে পারলে। এটা এই স্টেটমেন্টের নাম কি? অ্যাভোগাড্রো প্রকল্প। এখানে একটা কোশ্চেন দেয় যে অ্যাভোগাড্রোর যে এটাকে প্রকল্প কেন বলা হয়, সূত্র কেন বলা হয় না? অ্যাভোগাড্রোর মতবাদকে প্রকল্প বলা হয়, কিন্তু সূত্র বলা হয় না কেন? একটা কোশ্চেন দেয় না,
সূত্র কাকে বলে, তাহলে আমাদের জানতে হবে সূত্র কাকে বলে আর প্রকল্প বলে। সূত্র আমরা কোনো যে বিজ্ঞানী যারা রয়েছেন, সূত্র হচ্ছে সেটাই যার পরীক্ষাগত বা পরীক্ষালব্ধ কী রয়েছে, মান রয়েছে, যেটা যেটা এক্সপেরিমেন্টালি প্রুভড হয়েছে। ওকে, পরীক্ষাগারে বা যার ভ্যালু রয়েছে, মান রয়েছে, যেটা আমরা পরীক্ষার দ্বারা কী করতে পেরেছি, প্রমাণ করতে পেরেছি। অ্যাভোগাড্রো প্রকল্পকে, অ্যাভোগাড্রোর যে মতবাদ ছিল সেটা কিন্তু সরাসরি পরীক্ষার মাধ্যমে কী করতে পারেনি, প্রমাণ করতে পারেনি। তার জন্য এটাকে কী বলা হয়, প্রকল্প বলা হয়, সূত্র বলা হয়নি। সূত্র বলতে গেলে তার পরীক্ষাগত বা পরীক্ষালব্ধ কী থাকতে হবে, মান থাকতে হবে। ওকে, তাকে এক্সপেরিমেন্টালি তাকে প্রুভ করতে হবে। কিন্তু অ্যাভোগাড্রোর যে প্রকল্প, কিন্তু অ্যাভোগাড্রোর প্রকল্পকে কাজে লাগিয়ে আমরা অনেক অনুসিদ্ধান্ত পাই যেগুলো কি সঠিক। মিনস অ্যাভোগাড্রোর প্রকল্পের যে তত্ত্ব বা যে মতবাদ, সেটাকে আমরা তার হেল্প নিয়ে আমরা অনেক কিছু প্রুভ করতে পারি। মানে অনেক অনুসিদ্ধান্তকে আমরা কি করতে পারি না, অনুসিদ্ধান্তগুলো সবগুলোই সঠিক, কিন্তু এই যে মতবাদটার সরাসরি কোনো এখনো পর্যন্ত এক্সপেরিমেন্টাল প্রুফ পাওয়া যায়নি। তার জন্য কিনা অ্যাভোগাড্রোর মতবাদকে প্রকল্প বলা হয়, সূত্র বলা হয় না। ওকে, আশা করি বুঝাতে পারলাম। নেক্সট যেটা আসছে, তাহলে আমরা একটু কি লিখেছিলাম যে ডাল্টনের যে পরমাণুবাদ এবং গেলুসাকের যে গ্যাস আয়তন সূত্র, সেই গ্যাস আয়তন সূত্রের মধ্যে ফার্স্ট সংযোগ স্থাপন কে করতে চেয়েছিলেন, সায়েন্টিস্ট বার্জেলিয়াস, কিন্তু তিনি কি ছিলেন, ব্যর্থ হয়েছিলেন। কারণ কি, সেখানে পরমাণুকে বিভাজ্য হিসেবে দেখাতে হয়েছিল। কিন্তু অ্যাভোগাড্রোর যে সূত্র, অ্যাভোগাড্রোর যে সূত্রের সাহায্যে সায়েন্টিস্ট অ্যাভোগাড্রো এটা দুটো যে সূত্রাবলী ছিল, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র এবং ডাল্টনের পরমাণুবাদ, তার মধ্যে কিনা সংযোগ স্থাপন করতে সফল হয়েছিলেন। তাহলে দেখা যাক ডাল্টনের, এটাও কোশ্চেন দেয়, ডাল্টনের পরমাণুবাদ, ডাল্টনের পরমাণুবাদ এবং গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের মধ্যে সমন্বয় সাধন। ওকে, তাহলে নির্দিষ্ট চাপ উষ্ণতায়, গেলুসাকের সূত্র নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, যেটা আমরা কি ধরলাম, চাপ ও উষ্ণতায়। ওকে, সেটা কি পি এবং টি। যদি ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের সাথে ভি আয়তন ক্লোরিন গ্যাস রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে টুভি আয়তনের HCl গ্যাস উৎপন্ন করে, তাহলে কি না, আমরা কি দেখছি যে ভি আয়তনের হাইড্রোজেন গ্যাস আবার ভি আয়তনের ক্লোরিন গ্যাস একই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিনা নির্দিষ্ট চাপ উষ্ণতায় টুভি আয়তনের HCl গ্যাস উৎপন্ন করে। ওকে, এখন আমরা অ্যাভোগাড্রো সূত্র দেখি যে নির্দিষ্ট চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। তাহলে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসে যদি n সংখ্যক অণু থাকে, তাহলে ভি আয়তন ক্লোরিন গ্যাসে কত না n সংখ্যক অণু থাকবে। তাহলে টুভি আয়তন HCl গ্যাসে কত সংখ্যক অণু থাকবে, 2n নাম্বার অফ অণু থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে n সংখ্যক হাইড্রোজেন অণু প্লাস n সংখ্যক ক্লোরিন অণু সমান 2n সংখ্যক HCl অণু। আচ্ছা, এটা কে বুঝতে পারো না কে? তাহলে এটা সিম্পল কি না, অ্যাভোগাড্রো প্রকল্প বলছে একই চাপ উষ্ণতায়, যেটা কি P1T, সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। তাহলে এখানে যদি ভি আয়তন হাইড্রোজেন ধরি, তাহলে ভি আয়তনের ক্ষেত্রে যে পরিমাণ অণু থাকবে, ভি আয়তনের ক্ষেত্রে সেই পরিমাণ থাকবে, কিন্তু টুভি আয়তনের ক্ষেত্রে কি তার ডবল থাকবে।
ওকে, তাহলে আমরা কি ধরলাম যে n সংখ্যক হাইড্রোজেন অণু n সংখ্যক ক্লোরিনের স্থানে নিশ্চয়ই তাহলে 2n সংখ্যক HCl অণু তৈরি করবে। তাহলে আমরা এটা সেটা উপরে লিখি, তাহলে কি পেলাম n সংখ্যক H2 অণু প্লাস n সংখ্যক হাইড্রোজেন অণু সমান 2n সংখ্যক HCl। ওকে, আচ্ছা যদি আমরা এটা লিখতে পারি তো এক অণু H2 প্লাস এক অণু Cl2 অণু সমান কত 2 অণু HCl। আশা করি বুঝাতে পারলাম। এবারে যদি আমি বোথ সাইডকে দিই 2 দিয়ে ভাগ করে দিই, হাফ অণু H2 প্লাস হাফ অণু ক্লোরিন সমান কত এক অণু HCl। পরবর্তীকালে কি দেখা গেছে না বিভিন্ন এক্সপেরিমেন্টালের অ্যাভোগাড্রো প্রকল্পে পরবর্তীকালে যে বিভিন্ন যে এক্সপেরিমেন্টগুলো হয়েছে সেখানে কি দেখা গেছে না হাইড্রোজেন এবং ক্লোরিন অণু কি দ্বিপরমাণু, মিন্স দুটো পরমাণু দিয়ে এই হাইড্রোজেন অণু গঠিত এবং দুটো ক্লোরিন দিয়ে একটি ক্লোরিন অণু গঠিত। তার মানে আমরা বলতেই পারি যে হাফ অণু H2 মিন্স একটি হাইড্রোজেন পরমাণু। তাহলে আমরা কি লিখতে পারি একটি হাইড্রোজেন পরমাণু। আবার এখানে কি লিখতে পারি একটি ক্লোরিন পরমাণু সমান কি এক অণু H। তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে আমরা দেখতে পেলাম যে একটি হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন পরমাণু এক অণু HCl তৈরি করে। তাহলে এখানে কি এখানে যে ডাল্টনের যে পরমাণু ছিল পরমাণু অবিভাজ্য তা কিন্তু এখানে মেনটেন হচ্ছে, কিন্তু পরমাণুকে বিভাজ্য করা হচ্ছে না। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম গ্যালোসকের যে গ্যাস আয়তন সূত্র, যেটা থেকে আমরা সূত্রটা প্রুভ করার চেষ্টা করলাম যে সমায়তন যদি তারা একটা পূর্ণ সংখ্যার সরলানুপাতে থাকে 1:1:2 ছিল, তার এক্সপেক্টে আমরা সূত্রটা কি না অ্যাভোগাড্রো প্রকল্পের হেল্প নিয়ে আমরা অ্যাভোগাড্রো প্রকল্পে কি এলাম যে যদি ভি আয়তন H2 গ্যাস থাকে তাহলে কি সেখানে যদি n সংখ্যক অণু থাকে তাহলে ভি আয়তন ক্লোরিন গ্যাসও কি থাকবে না n সংখ্যক অণু থাকবে। তাহলে 2 আয়তনের যে HCl অণু সেখানে কি 2n সংখ্যক নিশ্চয়ই থাকবে। তাহলে সেখান থেকে আমরা নর্মাল করে nটাকে 1 ধরলাম উইথ রেসপেক্ট টু কনসিডারেশন করে সিম্পলিফিকেশন করে দেন আমরা কি পুকলাম একটি হাইড্রোজেন পরমাণু এবং একটি ক্লোরিন পরমাণু কোনো HCl গঠন করি। তাহলে এটা কি এটা হচ্ছে ডাল্টনের যে পরমাণুবাদ, লাস্ট স্টেটমেন্ট হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। আর প্রথমে আমরা কি ধরেছিলাম গ্যালোসকের গ্যাস আয়তন সূত্র, দুটোকেই কিনা অ্যাভোগাড্রোর যে অনুবাদ বা অণুর যে প্রকল্প অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা প্রমাণ করতে পারলাম। আশা করি বুঝাতে পারলাম। নেক্সট আমাদের যা আসছে পারমাণবিক বা আপেক্ষিক পারমাণবিক কি বলা হয় অ্যাটমিক মাস। সো ডিয়ার স্টুডেন্ট এই টার্মটার সাথে আশা করি তোমরা পরিচিত। ওকে, এখন কথাটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কেন বলা হয়। আপেক্ষিক কথাটার অর্থ কি না কোনো কিছুর রেসপেক্টে। ওকে, এ বি থেকে ভালো, দ্যাট মিনস এ ভালো কার রেসপেক্টে বি এর থেকে, সেরকম আপেক্ষিক পারমাণবিক ভর আমরা এখানে বুঝতে পারছি যে ভরটা যেটা ক্যালকুলেট করা হচ্ছে বা ভরটা যে গণনা করা হচ্ছে কারো রেসপেক্টে। ওকে, তার জন্য আমরা ভরটা কি বলছি আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, দেখি তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে না কোনো মৌলের একটি পরমাণুর ভর পারমাণবিক কোনো না কি বলা হচ্ছে না কোনো মৌলের একটি পরমাণু ভর একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই ভরটাকে কি বলা হচ্ছে পারমাণবিক ভর। ওকে, কি বলা হলো একটি মৌলের একটি পরমাণুর ভর
একটি কার্বন পরমাণুর ভরের কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে ওই মৌলের কি বলা হয়? পারমাণবিক ভর বলা হয়। তাহলে আমরা দেখি না, তাহলে ধরলাম একটা এক্সাম্পল দিয়ে বলছি। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। তার মানে কি বোঝায় না, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 কথার অর্থ হচ্ছে যে নাইট্রোজেনের যে একটা পরমাণুর ভর, নাইট্রোজেনের একটা পরমাণুর ভর একটা কার্বন পরমাণুর যা ভর, তাহলে 12C একটি কার্বন পরমাণুর ভর তার 1/12 অংশের তুলনায় কত গুণ ভারী? 14 গুণ ভারী। ওকে, এটাকে কি বলা হচ্ছে না, পারমাণবিক ভর। এবারে পারমাণবিক ভরের স্কেল রয়েছে। পারমাণবিক ভরকে জেনারেলি 3টা স্কেলে পরিমাপ করা হয়। সেটা কি না, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল এবং কার্বন স্কেল। আচ্ছা, আমরা যেটা নিয়ে প্রথমে বললাম সেটা কি ছিল? এই কার্বন স্কেল ছিল, কারণ এটাই সবচেয়ে বেশি প্রচলিত। আইইউপ্যাক অনুযায়ী কার্বন স্কেলটাই সবচেয়ে বেশি প্রচলিত। তাহলে হাইড্রোজেন স্কেল এবং অক্সিজেন স্কেল অনুযায়ী এর সংজ্ঞা কী হবে, আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা কী হবে? তাহলে আমরা দেখি না, সেম জিনিস, কোনো মৌলের পারমাণবিক, আমি একটা ডেফিনেশন লিখছি, সব করারই এক্সাম্পল হিসেবে। পারমাণবিক ভর ওকে সমান কি? মৌলের একটি পরমাণুর ভর বাই একটি তুলনায় যত গুণ ভারী। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমাদের যে পারমাণবিক ভরের যে স্কেল রয়েছে তার টোটাল 3টা রয়েছে। কি কি? হাইড্রোজেন স্কেল, কার্বন স্কেল, অক্সিজেন স্কেল আর কি কার্বন স্কেল। ওকে, তাহলে আমরা দেখি, প্রথম আমরা হাইড্রোজেন স্কেল দেখি। তাহলে আমরা যদি কোনো মৌলের পারমাণবিক ভর বলি, মৌলের একটা পরমাণু ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1 অংশের তুলনায় যত গুণ ভারী। তার কারণ কি? কারণ আমরা জানি হাইড্রোজেনের যে মাস সেটা কত ধরা হয়? 1.0081 ধরা হয়। ওকে, এটা 1.008। তার জন্য কি এটা কিছু লেখা হয় না, ডাইরেক্ট বলা হয় একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী। তাহলে আমরা কি দেখলাম? যদি বলা হয় যে হাইড্রোজেন স্কেল ওয়াইজ কোনো মৌলের পারমাণবিক ভর বলতে কি বুঝো? কি বললাম? হাইড্রোজেন স্কেল অনুযায়ী কোনো মৌলের পারমাণবিক ভর, তাহলে কিনা কোনো মৌলের একটি পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর যে ভর তার তুলনায় যত গুণ ভারী। তাহলে আমি যদি বলি যে হাইড্রোজেন স্কেল অনুযায়ী অক্সিজেনের পারমাণবিক ভর 16, এই কথাটির অর্থ কি? বললাম? অক্সিজেনের পারমাণবিক ভর 16 হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে, এই কথাটির অর্থ কি? তার মানে অক্সিজেনের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় 16 গুণ ভারী। কি বললাম? হাইড্রোজেন স্কেল অনুযায়ী অক্সিজেনের পারমাণবিক ভর যদি 16 হয়, তাহলে আমরা যদি ডেফিনেশন বলি না, অক্সিজেনের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় 16 গুণ ভারী। ওকে, সেম আমরা দেখি যদি অক্সিজেন স্কেল হয়। অক্সিজেন স্কেল অনুযায়ী কোন মৌলের পারমাণবিক ভর আমরা কি বলবো না, কোন মৌলের একটি পরমাণুর ভর বাই একটি অক্সিজেন পরমাণুর ভরের তুলনা, একটি অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী। তাহলে কি? সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি দেখলাম যে
পারমাণবিক ভরকে আমরা তিনটা স্কেলে টোটাল মেজারমেন্ট করতে পারি। হাইড্রোজেন স্কেল, এটা আমরা কি দেখছি অক্সিজেন স্কেল। তাহলে অক্সিজেন স্কেলে কিছু না, কোনো মৌলের একটি পরমাণু ভর একটি অক্সিজেন পরমাণুর ভরের একে 16 অংশের তুলনায় যতগুণ ভারী, একে 16 অংশের তুলনায়, তাহলে একে 16 ইন্টু একটি অক্সিজেন পরমাণুর ভর, তাহলে আমরা করলে কি পাবো না সেই মৌলের পারমাণবিক ভর। যেমন যদি বলি আমরা যে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 কোন স্কেলের সাপেক্ষে অক্সিজেন স্কেল, তাহলে এর সংজ্ঞাটা কি হবে না একটি নাইট্রোজেন পরমাণুর ভর একটি অক্সিজেন পরমাণুর ভরের একের 16 অংশের তুলনায় 14 গুণ ভারী। আশা করি এটা আমি বোঝাতে পারলাম। আর সবচেয়ে যেটা আপডেটেড যে স্কেল, যেটা যে স্কেল অনুযায়ী আমাদের কাজ হয় সেটা কি কার্বন স্কেল। ওকে, কার্বন স্কেল অনুযায়ী কি না কোনো মৌলের একটি পরমাণুর ভর বাই একটি কার্বন পরমাণুর ভরের কত গুণ একের 12 অংশের তুলনায় যত গুণ ভারী। তাহলে আমি দেখি, তাহলে যদি কেউ বলে যে কোনো মৌলের, ধরলাম যে কোনো মৌলের পারমাণবিক ভর কত, যেমন সালফারের পারমাণবিক ভর কত 32। তাহলে কার্বন স্কেল অনুযায়ী সালফারের পারমাণবিক ভর 32 কথাটির অর্থ কি না সালফারের একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের একের 12 অংশের তুলনায় 32 গুণ ভারী। আবার বলছি, কার্বন স্কেল অনুযায়ী সালফারের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর 32 কথাটির অর্থ কি না সালফারের, এখানে মৌল কি সালফার, তাহলে সালফারের একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর যে ভর তার একের 12 অংশের তুলনায় কত গুণ ভারী 32 গুণ ভারী। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে আমরা কি দেখলাম যে পারমাণবিক ভরকে আমরা কি বলি আপেক্ষিক পারমাণবিক ভর বলি। এর টোটাল 3টা স্কেল রয়েছে, কি স্কেল, হাইড্রোজেন স্কেল, কার্বন স্কেল এবং কি অক্সিজেন স্কেল। কিছু না, জাস্ট যা যদি আমরা অক্সিজেন স্কেল করি তাহলে কি হবে 16 হয়ে যাবে, একটি অক্সিজেন পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী। হাইড্রোজেন করলে আমরা এই যে হাইড্রোজেনের যে পারমাণবিক ভর সেটা কি 1 ধরা হয়, তাহলে জাস্ট একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী। আর কার্বন ধরলে কি 1/12, যেহেতু কার্বনের কি পারমাণবিক ভর কত ধরা হয় 32। তাহলে এটা সিম্পল, 3টা আমরা স্কেল দেখলাম। দেন আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে গড় পারমাণবিক, আমরা দেখি পারমাণবিক ভর একক। ওকে, পারমাণবিক ভর একক বা AMU, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট কাকে বলে না কোনো পরমাণুর কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে কি বলা হয় না এই একক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এর সংজ্ঞা কি লিখবো, পারমাণবিক ভর একক কাকে বলে না যে এককের সাহায্যে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা হয় তাকে আমরা কি বলি, তাকে পারমাণবিক ভর একক বা AMU, বাকি এটাকে বলা হয় কি অ্যাটমিক মাস ইউনিট বলা হয়, মাস ইউনিট। ওকে, তাহলে আমরা দেখি যার এই যে ভ্যালু, এর ভ্যালুটা কি হয় না এর যার মান হয়, যার মানটা কত হয় না, যার মান একটি কার্বন পরমাণুর ভরে একটি কার্বন পরমাণুর ভরে একের 12 অংশের কি হয় না সমান হয়, একের 12 অংশের সমান হয়। তাহলে আমরা কি দেখলাম পারমাণবিক ভর একক কাকে বলে। যে এককের সাহায্যে কোন মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর, লেটস কনসিডার প্রকৃত ভর নির্ণয় করা হয় তাকে পারমাণবিক ভর একক
বা AMU বা কি অ্যাটমিক মাস ইউনিট বলা হয়, যার মান কিনা একটি কার্বন পরমাণুর ভরের 1/12 সাথে কি হয় না সমান হয়। তাহলে AMU প্রকৃত মান কত হয় না, একটি কার্বন পরমাণুর যা ভর তার সাথে যদি আমরা 1/12 মাল্টিপ্লাই করি তাহলে আমরা AMU প্রকৃতপক্ষে তার মানটা কত তা আমরা পাবো। ওকে, তাহলে দেখা যাক এটাকে সংক্ষেপে আবার ইউনিফাইড স্কেলও বলা হয় বা ইউ বলা হয় ইউ। ওকে, তাহলে দেখি আমরা জানি যে 6.023 বা 22 ইন্টু 10⁻23, এটা আমরা কি জানি যে কোনো মৌলের 1 গ্রাম পরমাণুতে উপস্থিত পরমাণু সংখ্যা। ওকে, এটা কি অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানি। তাহলে এত সংখ্যক কার্বন পরমাণু অবশ্যই এখানে মেনশন করতে হবে কার্বন পরমাণু কোন আইসোটোপটা আমরা ধরছি 12C, তার ভর কত 12 গ্রাম। তাহলে 1 সংখ্যক কার্বন পরমাণুর ভর কত 12/6.022 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে আমরা কি দেখেছিলাম 1 AMU সমান কি বলেছি, একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর। তাহলে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর কত 12/6.022 ইন্টু 10⁻23, তার কত তাকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করবো 1/12। ওকে, এই যে ভ্যালুটা 1.022 10⁻23, এই ভ্যালুটার মান কত 1.66 সামথিং কিছু 1. I don't know, ক্যালকুলেট করতে হবে এত গ্রাম। ওকে, আই থিঙ্ক 1.6604। ওকে, ওটা বইতে দেখে নিতে পারো 1.6604 ইন্টু 10⁻24 গ্রাম। এই যে ইউনিটটা, এই ইউনিটটাকে আমরা কি বলবো পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট। তাহলে আমরা কি দেখলাম, পার্থক্য কি না আপেক্ষিক পারমাণবিক ভর আর কি পারমাণবিক ভর একক। আচ্ছা, এখানে একটা কথা বলে নি যে আপেক্ষিক এটা কোশ্চেন, শর্ট কোশ্চেন, যে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি। যেহেতু পারমাণবিক ভর কি দুটো ভরের অনুপাত, তার জন্য কি এর কোনো একক থাকে না, নাকি একক, এটা কি একক বিহীন রাশি। তার কারণ আমরা কি দেখেছি যে কোনো একটি পরমাণুর ভর বাই কার্বনের 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর, তাহলে কি ভর বাই ভর, দুটো ভরের বা দুটো একই রাশির কি অনুপাত, একই প্রাকৃতিক রাশির অনুপাত হওয়ার জন্য কোনো এর কোনো একক থাকে না, একক রাশি। কিন্তু এর কি আমরা একটা একক পেলাম, কি পেলাম গ্রাম। ওকে, একে আমরা কি দ্বারা ইউনিট দ্বারা প্রকাশ করলাম গ্রাম, যার তাহলে 1 ইউ আমরা কত পেলাম 1 অ্যাটমিক মাস ইউনিট AMU সমান কি পেলাম 1.6604 ইন্টু 10⁻24 গ্রাম। এটা কি এটা একটা কোন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর, দ্যাট মিনস উইথ রেসপেক্ট টু ওয়ান কার্বন, উইথ রেসপেক্ট টু এনি স্কেল, হাইড্রোজেন স্কেল, কার্বন স্কেল বা অক্সিজেন স্কেল। কিন্তু এখানে কি আমরা একটা পরমাণু প্রকৃত পারমাণবিক ভর পাই, প্রকৃত পারমাণবিক ভর পাই। ওকে, আর এটাকে আমরা কি না ইউনিফাইড স্কেলও বলি, ইউনিফাইড স্কেল বা ইউ স্কেলও বলা হয়। দেন আমরা যেটাতে আসছি সেটা কি না গ্রাম পারমাণবিক ভর। খুব সিম্পল জিনিস, গ্রাম পারমাণবিক ভর কিছু না, কোন পরমাণুর যে পারমাণবিক ভর তাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাকে আমরা কি বলবো গ্রাম পারমাণবিক ভর। যেমন দেখি যে অক্সিজেনের পারমাণবিক ভর কত, আচ্ছা পারমাণবিক ভর মিন্স আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। এই 16 আপেক্ষিক পারমাণবিক ভর কত 16, একে যদি আমরা গ্রামে প্রকাশ করি, গ্রামে প্রকাশ করলে কত হবে 16 গ্রাম। এই গ্রামে প্রকাশ করাকে বলা হয় কি গ্রাম পারমাণবিক ভর। এটা কি বলবো অক্সিজেনের
গ্রাম পারমাণবিক ভর। আশা করি বোঝাতে পারলাম। দ্যাট মিনস কোন মৌলের পরমাণু যা আপেক্ষিক যে পারমাণবিক ভর বা পারমাণবিক যে ভর সেটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে আমরা কি বলবো, তাকে গ্রাম পারমাণবিক ভর বলা হয়। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তাহলে নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত হবে? তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। ওকে, নাইট্রোজেনের যে পারমাণবিক ভর কত? 14। পারমাণবিক ভর হচ্ছে 14। তাহলে একে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে কত হবে? 14 গ্রাম। এই 14 গ্রাম, তখন একে কি বলবো? গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর নাইট্রোজেন সমান কত? 14 গ্রাম। আশা করি বুঝাতে পারলাম। দেন যেটা আমরা আসছি সেটা হচ্ছে গ্রাম পরমাণু সংখ্যা। গ্রাম পরমাণু সংখ্যা খুব সিম্পল না, কোনো পরমাণুর কোনো মৌলের ভর বাই কি ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর। ওকে, যদি বলা হয় যে 32 গ্রাম অক্সিজেন, কি বললাম? 32 গ্রাম অক্সিজেন, এর গ্রাম পরমাণু সংখ্যা কত? গ্রাম পরমাণু সংখ্যা কত? গ্রাম পরমাণু সংখ্যা কত? তাহলে আমরা কি করবো না, আমরা জানি যে কোনো মৌলের ভর, তাহলে এখানে অক্সিজেন কি অক্সিজেন যে মৌলটা তার কত কত বলেছে? 32 গ্রাম। আর অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে পারমাণবিক ভর 16। তাহলে গ্রাম পারমাণবিক ভর কত হবে? 16 গ্রাম। তাহলে 16 গ্রাম সমান 2। দ্যাট মিনস 32 গ্রাম অক্সিজেন সমান কত গ্রাম পরমাণু অক্সিজেন? 2। তাহলে এর গ্রাম পরমাণু সংখ্যা কত? 2। সেরকম যদি বলা হয় যে 34 গ্রাম 28 গ্রাম নাইট্রোজেন, তাহলে আমরা কি করবো? জাস্ট সেম জিনিস। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন যদি বলা হয় তাহলে 28 বাই নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত? 14। এটা গ্রাম, এটা গ্রাম, তাহলে কত? 2। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন সমান কত? 2 গ্রাম পরমাণু নাইট্রোজেন। দেন আমাদের যেটা আসছে সেটা হচ্ছে গড় পারমাণবিক ভর। গড় পারমাণবিক ভর আমরা কাদের ক্ষেত্রে ধরি না? গড় পারমাণবিক ভর আমরা তাদের ক্ষেত্রেই ধরি যাদের ক্ষেত্রে কিনা প্রকৃতিতে বিভিন্ন আইসোটোপ পাওয়া যায়। যেমন কি ক্লোরিন, ক্লোরিনের আমরা যে দুটো আইসোটোপ পাই সেগুলো কি? সেগুলো হচ্ছে ক্লোরিন 35 আর এটা কি? ক্লোরিন 37। তাহলে ক্লোরিনের যে এই যে দুটো আইসোটোপ পাই এদের ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর কীভাবে বের করব না? পারমাণবিক ভর বের করার নিয়ম হচ্ছে না, এবারে আমাদেরকে জানতে হবে যে আমরা কি পার্সেন্টাইলে প্রকৃতিতে এই দুটো ক্লোরিনের আইসোটোপগুলো পাই। এটা কি পার্সেন্টে পাওয়া যায়? 75%। এটা কি পার্সেন্টাইলে পাওয়া যায়? 25% পাওয়া যায়। তাহলে এই যে রুল হচ্ছে, এই রুলটা কি? এই রুলটা হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর সমান প্রকৃতিতে, তাহলে এই যে আইসোটোপটা পেয়েছি তার পারমাণবিক ভর কত? 35 ইন্টু যে পার্সেন্টেজে পাওয়া যায়। তাহলে কোন পার্সেন্টেজে পাওয়া যায়? ক্লোরিন 35কে কোন পার্সেন্টে পাওয়া যায়? 75%। দ্যাট মিনস 75। আরেকটা আমরা কি ধরেছি? ক্লোরিন 37, এটা কি পার্সেন্টেজে পাওয়া যায়? 25% পাওয়া যায়। তাহলে এর পারমাণবিক ভর কত? 37 ইন্টু কত পার্সেন্টেজে পাওয়া যায়? 25 ডিভাইডেড বাই 100। এটা যদি করা হয়, এটা করলে দেখবে কত পাওয়া যাবে? 35.5। তার জন্য ক্লোরিনের পারমাণবিক ভর কত ধরা হয়? 35.5। তাহলে গড় পারমাণবিক ভর কিনা যে সমস্ত মৌলের প্রকৃতিতে আইসোটোপ পাওয়া যায় তাদের ক্ষেত্রে গড় পারমাণবিক ভর আমরা কি করে বের করি? তাহলে যেমন হচ্ছে ক্লোরিনের দুটো আইসোটোপ পাওয়া যায়, ক্লোরিন 35, ক্লোরিন 37। এটা প্রকৃতিতে কি পার্সেন্টেজে বা শতকরাতে কত পাওয়া যায়? 75% পাওয়া যায় ক্লোরিন 35, 25% পাওয়া যায় ক্লোরিন 37। তাহলে আমরা বের করে নিয়ে হচ্ছে সামেশন কি না, যে পার্সেন্টেজে পাওয়া যায় ইন্টু ওই আইসোটোপের পারমাণবিক ভর। যেমন আমরা ধরি যদি এটা পাই তাহলে কোন পার্সেন্টেজে পাওয়া যায়? 75%। তার পারমাণবিক ভর কত? 35, তাকে
তার সাথে কী করলাম না আর একটা যে আইসোটোপ পাওয়া যায় 37, তার পারমাণবিক ভর ইন্টু কোন পার্সেন্টেজে পাওয়া যায় 25 ডিভাইডেড বাই 100, তাহলে আমরা কত পেলাম 35.5। ওকে, এটাকে কি বলা হয় না গড় পারমাণবিক ভর। ওকে, এরকম তোমরা বের করতে পারি তোমরা হাইড্রোজেনের ক্ষেত্রে, কারণ আমরা যে হাইড্রোজেনের তিনটা কি পাওয়া যায় না আইসোটোপ পাওয়া যায়। ওকে ওকে, তাহলে আজ আমরা কি কি জানলাম মেনলি আজকের যে লেকচার সেটাতে আমরা জানলাম যে ডাল্টনের পরমাণুবাদ কাকে বলে, ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য কী ছিল, তার ইম্পর্টেন্স কী, ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি কী বা সীমাবদ্ধতা কী, বার্সেলোডি যৌগ কাকে বলে, ডাল্টনীয় যৌগ কাকে বলে। ওকে, অ্যাভোগাড্রো প্রকল্প, বার্জেলিয়াস প্রকল্প, অ্যাভোগাড্রো প্রকল্পের ব্যাখ্যা, অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা ডাল্টনের পরমাণুবাদ এবং গেল-সগের সূত্রের মাধ্যমে সূত্রে থেকে কীভাবে সমন্বয় সাধন করতে পারি, পারমাণবিক ভরকে কেন আপেক্ষিক পারমাণবিক ভর কেন বলা হয়, তার যে আমরা 3টা স্কেল দেখলাম হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল। ওকে, হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে আমরা ডেফিনেশন কীভাবে বের করতে পারি, অক্সিজেন স্কেলের সাপেক্ষে আমরা ডেফিনেশন কীভাবে বের করতে পারি, কার্বন স্কেলের সাপেক্ষে আমরা কীভাবে ডেফিনেশন বের করতে পারি, আইইউপ্যাক কি। ওকে, কার্বন স্কেলটাকে কেন প্রাধান্য কেন দেওয়া হয়। ওকে, গড় পারমাণবিক ভর কাকে বলা হয়, গ্রাম পরমাণু সংখ্যা কাকে বলা হয়, গ্রাম পারমাণবিক ভর কাকে বলা হয়, এগুলো জানলাম। নেক্সট দিন আমরা আলোচনা করব আণবিক ভর, মোল সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। নেক্সট দিন আমরা কি আলোচনা করব আণবিক ভর, মোল সংখ্যা। ওকে, 3 নম্বর আমরা কি আলোচনা করব অ্যাভোগাড্রো সংখ্যা আর কি তুলাঙ্ক ভার। এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট যা ডিসকাশন করছি, তার কারণ হচ্ছে এই টপিকগুলো থেকে তোমাদের যে বিভিন্ন যে ন্যাশনাল লেভেলের যে এক্সামগুলো হয় তার এগুলো হচ্ছে প্রাইমারি কনসেপ্ট। এই কনসেপ্টগুলো না জানলে কিন্তু ফিজিক্যাল বা এমনি যে আমাদের যে ম্যাথগুলো যেগুলো আসে সেগুলো কিন্তু করা খুব ডিফিকাল্ট। আর আমি সবাইকে আগের তো বলেছি তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিজেদের যে বন্ধু যারা লকডাউনে যারা বাড়িতে রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যত বেশি সংখ্যক বন্ধুদের মধ্যে। এটা আমাদের ইনস্টিটিউট থেকে একটা অনলাইন তোমাদের জন্য ভিডিও ক্লাস, যাতে সবাই তোমরা সায়েন্সের সাথে আপডেট থাকতে পারো, কী আছে কী কী টপিকগুলো আছে, কী কী আলোচনা আমরা করতে পারি। ওকে, যতটা সময় যতটা টপিক আমরা ডিসকাস করতে পারি। ওকে ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।